ডোনাল্ড ট্রাম্প আমি আপনাকে বলি, যখন যখন ফিরছিলেন তখন নাকি ওনার উপর বোমা মারার কথা বা ওনার নিরাপত্তা সংকটের কারণে উনি উড়োজাহাজ চেঞ্জ করেছেন, প্লেন চেঞ্জ করেছেন। এটুকু কি এক ধরনের প্রোপাগান্ডা? তারা ইরান ডিক্লেয়ার করেছে তারা এনপিটি থেকে বের হয়ে যাবে, এবং তারা যদি এনপিটি থেকে বের হওয়ার যদি তাদের মজলিস যদি তাদের হাইয়েস্ট ক্লারিক অথরিটি যদি বলে যে আমরা এনপিটি থেকে বের হয়ে যাব, তাহলে কিন্তু ইরানকে কেউ নিউক্লিয়ার বোমা অর্জনের কাছ থেকে কিন্তু কেউ তাকে সরাতে পারবে না। তো এইটাতে যেন না যায়, তার মানে তারা ইরানকে ওই জায়গায় পুশ করতে চায় না যেন তারা এনপিটি থেকে বের হয়ে আসে। আবার একটা দেখেন এর মধ্যে কি করেছে, যেহেতু আমেরিকার প্রত্যেকটা বেজ এখন অ্যাটাক হচ্ছে, পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের একটা মিলিটারি আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এবং পাকিস্তান কিন্তু 8,000 সৈন্য কিন্তু মোতায়েন করেছে সৌদি আরবে, এবং তারা কনফার্ম করেছে যে যদি সৌদি আরব ইজ অ্যাটাক বাই এনিবডি, এবং নিউক্লিয়ার আমব্রেলাটা পাকিস্তান দিবে। তো এটা কিন্তু একটা বিরাট চেঞ্জ, এবং যার কারণে এই কারণে কিন্তু টার্কি এবং ইজিপ্ট তারাও কিন্তু এই চুক্তিতে যোগ হয়েছে। তার মানে কাতারও এটার মধ্যে প্রায় যোগ হওয়ার পথে, কিন্তু ইউএই এখনো রাজি হচ্ছে না। তাহলে এখন আপনি বলতে পারেন পাকিস্তান তো ইরানের সাথে এত ভালো সম্পর্ক, তাহলে কেন পাকিস্তান করছে? কারণ পাকিস্তান চায় বা সৌদি আরব চায় যে ইরান এবং মিডল ইস্ট এরা দুটোই যেন একটা একে অপরকে সম্মান করে চলে, সেরকম একটা শক্তিতে রূপান্তরিত হয়। এতদিন মিডল ইস্ট চাচ্ছিল যে এই সাপোর্টটা তারা ইউএস এর কাছ থেকে পাবে, কিন্তু এবারের যুদ্ধে প্রমাণিত হয়েছে যে ইউএস এর কাছ থেকে সে এই সমস্ত সাপোর্ট পাবে না। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এই যেটা মেজর শাহিন বললো যে এতদিন কিন্তু হরমুজ ছিল মেইন ইস্যু, এবং প্রত্যেকের চেষ্টা ছিল যেন হরমুজটাকে আমরা অ্যাভয়েড করে আমরা যদি রেড সি দিয়ে বাবেল আল মান্দেন দিয়ে যদি আমরা কোনো আমাদের সি লেন্স অফ নতুন যদি আমরা ইকোনমিক লাইফ লাইন আমরা স্টাবলিশ করতে পারি। এই খেলা তো আগেই ইরান খেলে রেখে দিয়েছে, এবং তারা এটাকে যে সিকিউর করবে বা এটাকে যে স্টাবলিশ হতে দিবে না, এই জন্য কিন্তু তারা বহু আগে ইয়েমেনে এই ইনভেস্টমেন্ট এই প্ল্যানিং করে রেখেছে, এবং যেটার মাত্র শুরু এখন হয়েছে, এবং যার ফলে তেলের দাম কিন্তু এখন $100 ছাড়িয়ে যাচ্ছে। আজকে ক্রিস মার্ফি বলছে, ইউএস সিনেটর, যে ইউএস এর স্টক পাইল এখন ইন দ্য মিডল ইস্ট সারা পৃথিবীতে, আমি বলছি ইন জেনারেল, বলছে আমাদের স্টক পাইল ইজ বিলো 50%, এবং ইউএস এর এমন অবস্থা যে তারা পৃথিবীর আর অন্য কোথাও কোন রকম যদি আনরেস্ট হয় বা কোন রকম থ্রেট ডেভেলপ করে ইউএস ইন্টারেস্ট, তাদের পক্ষে আর সেটা সামাল দেওয়া সম্ভব না। এবং ইউএস সিনেট এত বিরোধিতার পরও $1.2 ট্রিলিয়ন দিয়েছে, বাট এটা কিন্তু কন্ডিশনাল। আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হলো নভেম্বরের ইলেকশনের উপরে ডিসাইড হবে ওয়েদার এই টাকাটা ইউএস ডিফেন্স ফোর্স পাবে কি পাবে না, এবং কি শর্তে সেটা পাবে, এটা এখনো আমরা দেখার অপেক্ষায় আছি। তো এই হলো আপনার ইরানের মিডল ইস্টের অবস্থা। এখন একটা জিনিস হলো কি সারাংশ, যেটা সেটা হচ্ছে ইরানকে মেনে নিতে হবে যে তারা একটা মধ্যপ্রাচ্য না, তারা পশ্চিম এশিয়ার একটা বড় শক্তি। আরেকটা জিনিস আমি আপনাকে বলি, সেটা হচ্ছে এখন বাংলাদেশের এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে পাকিস্তান ইজ বিকামিং এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কান্ট্রি। মিডল ইস্টে বাংলাদেশের একটা বিরাট স্বার্থ আছে, সেটা হলো আমাদের শ্রমিক, আমাদের এমপ্লয়িরা, এবং পাকিস্তানের সঙ্গে আমাদের যে সম্পর্ক গড়ে উঠছে, এটাকে যদি আমরা শক্ত এবং সলিড করতে পারি, তাহলে কিন্তু আমাদের যে এখন কি হবে, পাকিস্তান যেহেতু সিকিউরিটি গ্যারান্টার হবে, তারা কিন্তু সিকিউরিটি ক্লিয়ারেন্স দিবে কোন দেশের মানুষকে তুমি এখানে নিয়োগ দিতে পারবা কি পারবা না, এবং এটা কিন্তু একটা বিরাট ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। কারণ পাকিস্তানের এই মতামত সৌদি আরব, কাতার, ওমান, কুয়েত, এই সমস্ত দেশ কিন্তু এখন এটা শুনতে বাধ্য, এবং সেই জন্যই আমি মনে করি যে বাংলাদেশের সাথে পাকিস্তানের যে সম্পর্কটা শুরু হয়েছে, এটা একটা কন্টিনিউটি দরকার, এটা আরো অনেক সলিড করতে হবে, এবং আমাদের কিন্তু শ্রমিকদের স্বার্থ কিন্তু মধ্যপ্রাচ্যে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং মধ্যপ্রাচ্য এখন ধ্বংসস্তূপ, এবং এই ধ্বংসস্তূপ থেকে বের করার জন্য প্রচুর তার লেবার প্রয়োজন, প্রচুর মানুষ প্রয়োজন, এবং আমাদের দেশ থেকে কিন্তু অনেক মানুষ মিডল ইস্টে লাগবে, এবং আমাদেরকে কিন্তু পাকিস্তানকে আমাদের পাশে রাখতে হবে, এবং সেই সাথে মিডল ইস্টের অন্য যে দেশগুলি আছে তাদের সঙ্গে আমাদের সেই
সেই সম্পর্কটা অনেক শক্ত করতে হবে। আমি মনে করি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমার একটা রিকোয়েস্ট থাকবে, মাননীয় প্রধানমন্ত্রী ওনার নেক্সট ভিজিট হওয়া উচিত মিডল ইস্ট, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং ভেরি ইম্পর্টেন্ট ফর দি কান্ট্রিজ ইকোনমি, হুইচ ইজ উনার বাবা এটাই শুরু করেছিলেন। এবং আমি মনে করি উনি যদি এটা করেন, উনি অনেক শক্ত সাহসী পদক্ষেপ নিচ্ছেন এবং উনাকে বোঝা উচিত মোদির গদি কিন্তু নড়বড়ে। মোদি হয়তো এই যাত্রা অল্পের জন্য রক্ষা পেয়েছে, বাট দিস ইজ নট এনাফ। এটা কিন্তু অলরেডি কিন্তু আজকে আপনি যদি আপনি যন্তর মন্তরের যদি কথা শুনে রাখেন যে 5 লক্ষ ওরা তো বলছে যে এটা কেবলমাত্র শুরু। বলেছেন বলে আমরা মনে রাখছি যে দাগগুলি আমাদের গায়ে আছে, এগুলি আমাদেরকে বারবার মনে করে দিবে দিল্লির কথা, মোদির সরকারের কথা। এবং প্রত্যেকটা কথা আপনি যদি এই কথাগুলি শোনেন, আপনার শিহরিত হবেন যে একটা ইয়াং জেনারেশনের একটা ইয়াং ছেলে মেয়েরা কি কি কথা বলে তারা তাদের, এবং এগুলি কিন্তু তারা বলছে যে আমরা হলাম এই দেশের ভবিষ্যৎ এবং আমাদেরকে তুমি মানে শেষ করে দেওয়ার চেষ্টা করেছো, এবং তার মানে তুমি এই দেশের ভবিষ্যৎকে শেষ করার চেষ্টা করেছো, তোমার এর আর রক্ষা নাই ফিউচার। এটা কিন্তু তারা পরিষ্কার বলে দিয়েছে। সুতরাং মোদিজ ডেজ আর ওভার। তো এই কথা বলে আমি আপাতত ব্রেক নিচ্ছি। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করব ভারতের ইস্যু দিয়েই। আসলে কি শেষ হয়েছে কিনা? আমরা দেখলাম যে শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন, তারপরেও আন্দোলন চলছে, চলবে না, এরকম দুমুখী অবস্থান আমরা দেখতে পাচ্ছি। আপনার কাছে এই নিয়ে আমাদের শেষ বক্তব্য আপনার আজকে। আমার প্রশ্ন হচ্ছে যে এই যাত্রা হয়তো বা এই যে আন্দোলনটা শুরু হয়েছে ভারতে, ভারত তো একটা অন্যরকম দেশ। ভারত কিন্তু নেপাল বা বাংলাদেশের মতো বা শ্রীলঙ্কার মতো না, ছোট দেশ না। ভারতের অনেক বড় দেশ, ভারতের গণতন্ত্র অনেক শক্ত, কিন্তু ভারত যে গণতান্ত্রিক দেশ থেকে স্বৈরতান্ত্রিক দেশে পরিণত হচ্ছিল, এইবারের আন্দোলনে কিন্তু কয়েকটা শক্তিকে এই সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু নাড়িয়ে দিয়েছে। একটা হলো তাদের যে মানে গৃহপালিত মিডিয়া, সেটাকে তারা রীতিমতো ধোলাই করেছে। সেকেন্ড হচ্ছে এই যে ভারতের যে মানে উচ্চ বর্ণের যে সমস্ত রাজনীতিবিদরা আছে, তাদেরকে রাজনীতি নিয়ে নতুন করে চিন্তা করতে বাধ্য করেছে। আর 2 নম্বর হচ্ছে যে এই যে 15 বছরে যে সমস্ত প্রতিষ্ঠানকে মোদি ধ্বংস করার পথে ছিল, সেগুলি এখন যদি মানে এখানে এগুলি হয়তোবা ঠিক করার সময় হয়েছে, এবং এটার জন্যই মোদিকে যদি মোদি কাজ করে তাহলে হয়তোবা সে কিছুটা রক্ষা পেতে পারে, আর না হলে তার আর এই টার্মের পরে মোদির সরকার ফেরত আসার কোনো সম্ভাবনা নাই। এটাই হলো আমার। এবং এর পরের যত রাজ্যের ইলেকশন হবে, এই জিনিসগুলি হবে, কিন্তু এই সিজেপি সেখানে কিন্তু গিয়ে দাঁড়াবে এবং বারবার মনে করিয়ে দিবে যে এরা কি করেছে এ পর্যন্ত, মানে ভারতের কি কি ক্ষতি করেছে এইটা। থ্যাংক ইউ।